হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তোমরা? আজকে আমরা চলতরিতের একটা ওয়ান শট যে ভিডিও লেকচার, সেই ওয়ান শট ভিডিও লেকচার যেখানে চলতরিতের প্রত্যেকটি ছোট ছোট কনসেপ্ট আমরা এই ভিডিওর মাধ্যমে এখানে দেখার চেষ্টা করব। তো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়বে এবং যে সমস্ত কনসেপ্ট আমি এখানে লেখাবো বা বলবো সেগুলো পারলে তোমরা একটু লিখে নেবে। তো শুরু করা যাক আজকের এই লেকচার। লেটস স্টার্ট। তাহলে আমাদের যে ফার্স্ট কনসেপ্ট সেটা হচ্ছে কি আধান কি। এই যে আমাদের আধান, এই আধান হলো গিয়ে এমন একটি ধর্ম, আধান এমন একটা ধর্ম যার জন্য ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে এবং একে অপরকে আকর্ষণ করে। সেই ধর্মটাই হলো আমাদের এই আধান। এবং এই আধান আমাদের দুই প্রকারের হয়। একটা ধনাত্মক আধান হয়, একটা হয় আমাদের ধনাত্মক আধান, আর একটা হয় ঋণাত্মক আধান। তোমরা ইতিমধ্যেই ক্লাস 8-এ একটা জিনিস পড়েছিলে। আচ্ছা, তোমরা ক্লাস 8-এ একটা জিনিস জেনেছো কি না, সম আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এবং বিপরীত আধান কি করে, পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তোমরা ক্লাস 8-এ আরেকটা জিনিস যে পড়েছিলে সেটা হচ্ছে কি আধানের আহিত আধান বা অনাহিত আধান। আমরা একটা জিনিস জেনেছিলাম যে পরমাণু নিস্তরিত। কেন পরমাণু নিস্তরিত হয়? কারণ পরমাণুতে প্রোটন এর চার্জ আমরা জানি প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, অ্যান্ড প্রোটন যতগুলো থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, এবং নিউট্রনের চার্জ হয় 0। সো আমরা এখান থেকে বলতে পেরেছিলাম যদি 5টা প্রোটন থাকে, 5টা ইলেকট্রন থাকে, তাহলে মোট চার্জ হয় 0। এই জন্য পরমাণু নিস্তরিত। এই জন্য আমরা কি বলেছিলাম, পরমাণু হয় নিস্তরিত। এবারে এই পরমাণু নিস্তরিত, এবারে এর মধ্যে যখন কোথাও একটা ইলেকট্রন এর মধ্যে থেকে কোনোভাবে বেরিয়ে যায়, যখন এর মধ্যে ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে পরমাণুর যে প্রোটন সংখ্যা তা ইলেকট্রন সংখ্যার থেকে বেশি, তখন সেটি ধনাত্মক আধান বিশিষ্ট হবে। এবং যখন পরমাণুতে ইলেকট্রন ঢোকে তখন পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার থেকে কম হয়, তখন সেটি নেগেটিভ আধান বিশিষ্ট হয়। নেগেটিভ আধান বিশিষ্ট হয়। এরপর আমাদের এই তড়িৎ আধান সম্পর্কে আরেকটা জিনিস জানতে হবে। আমরা এই যে তড়িৎ আধান বলছি, এই তড়িৎ আধান একটি স্কেলার রাশি। এই তড়িৎ আধান একটি স্কেলার রাশি, এবং এই তড়িৎ আধানের একটি স্কেলার রাশি। 2 নম্বর যে পয়েন্টটা সেটা এর একক। এসআই পদ্ধতিতে একক কুলম্ব,
এবং আমাদের সিজিএস পদ্ধতিতে এর একক ধরা হয় ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। কী হয়? ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার? এরপরে আমাদের হচ্ছে কি তোমাদের ক্লাস 10-এর কনসেপ্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কি কুলম্বের রয়েছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি বলছে? ধরো Q1 Q2 দুটি আধান পরস্পর আর দূরত্বে রয়েছে। তাহলে কি বলছে যে দুটি বিন্দু আধানের মধ্যে এই Q1 আর Q2 এর মধ্যে এদের মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, কখন আকর্ষণ বল কাজ করবে? যখন এই দুটো হচ্ছে গিয়ে বিপরীত আধান বিশিষ্ট হবে, আর যখন এই দুটি সম আধান বিশিষ্ট হবে তখন বিকর্ষণ বল। যদি ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হচ্ছে গিয়ে যদি এফ হয়, তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই আকর্ষণ বা আমাদের যে বিকর্ষণ বল এর মানটা আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে কি বললাম? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, তাদের মধ্যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট? এরপরে তোমরা যখন অঙ্কে করো সমানুপাতিক, যখন যৌগিক ভিদের নিয়ম অনুসারে এটাকে কী লেখা যেতে পারে? এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এই যে সমানুপাতিক চিহ্নটা এটাকে সরিয়ে দিলে কি হয়? ইকুয়ালস একটা ধ্রুবক বসে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের মান মাধ্যমের প্রকৃতি এবং ব্যবহৃত এককের উপর নির্ভর করে। এই ধ্রুবকটিকে আমরা বলি স্থির তড়িৎ বল ধ্রুবক। কি বলা হয়? স্থির তড়িৎ বল ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকটাকে কি বলা হয়? স্থির তড়িৎ বল ধ্রুবক। শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে যখন আমরা বায়ু মাধ্যমকে কনসিডার করি তখন কে সমান হচ্ছে কি 1 হয়, অ্যান্ড অ্যাট দ্যাট কেস এই ইকুয়েশনটা দাঁড়ায় এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, রাইট? দিস ইজ ইন কেস অফ শূন্য মাধ্যম। কার ক্ষেত্রে? শূন্য মাধ্যম। যখন 2 নম্বর এই একই শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে কে সমান দাঁড়ায় 1/4πε0, যার মানটা দাঁড়ায় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব
স্কোয়ার। এবং তখন হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনটা দাঁড়ায় এফ সমান 9 × 10⁹ into Q1 Q2 by R square. So this is in case of SI unit, এত নিউটন। এবারে আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেটা কুলম্বের সূত্র প্রযোজ্য হওয়ার শর্তগুলো কী কী, কী কী শর্তে কুলম্বের সূত্রটা আমাদের প্রযোজ্য হবে। প্রথম যে শর্ত সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে কুলম্বের সূত্র প্রযোজ্য। শুধুমাত্র বিন্দু আধানের জন্য আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য। অর্থাৎ যে আমাদের আধান, সেই আধানগুলো হচ্ছে গিয়ে আহিত বস্তুগুলির আকার অনেক কম হতে হবে। বস্তুর আকার তাদের পারস্পরিক দূরত্বের থেকেও অনেক নগণ্য হতে হবে, অর্থাৎ বিন্দু আধান হতে হবে। যদি বিন্দু আধান না হয় তাহলে ইনকেস কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। 2 নম্বর, যে তাদের মধ্যে নিউক্লিয় দূরত্ব, তাদের মধ্যে যে দূরত্বটা সেটা সর্বদা গ্রেটার দেন নিউক্লিয় দূরত্ব, অর্থাৎ নিউক্লিয় দূরত্বের থেকে বেশি ব্যবধানে থাকতে হবে। নিউক্লিয় দূরত্ব কত? নিয়ারলি অ্যাবাউট 10⁻−15 মিটার। অর্থাৎ আধানদ্বয়ের মধ্যে দূরত্বটাকে নিউক্লিয় দূরত্বের থেকে বেশি ব্যবধানে হতে হবে, তাহলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। তাহলে কুলম্বের সূত্রের ক্ষেত্রে শর্ত 1 নম্বর হচ্ছে যেটা বিন্দু আধান হতে হবে, আর 2 নম্বর হচ্ছে যে তাদের মধ্যে ওই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা নিউক্লিয় দূরত্বের চেয়ে বেশি হতে হবে। আই হোপ তোমরা এতদূর বুঝতে পেরেছ। এবং প্রসঙ্গত যে উল্লেখ্য যে এই যে হ্যান্ডরিটেন নোটসটা, এই নোটসটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নোটসের লিঙ্ক, তোমরা সেখান থেকে গিয়ে নোটসটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। তাহলে আমরা যেটা পেলাম সিজিএস পদ্ধতিতে এফ সমান Q1 Q2 বাই R স্কোয়ার। এবারে যদি Q1 সমান Q2 সমান Q, R সমান 1 সেন্টিমিটার এবং F সমান 1 ডাইন হয়, তাহলে Q সমান হচ্ছে কি আমরা পাবো কি +−1। অর্থাৎ দুটি বিন্দু আধানকে পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে রেখে তাদের মধ্যে এক ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করার ফলে, এক ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করলে সেই আধানটিকে এক ইএসইউ আধান বা এক স্ট্যাট কুলম্ব আধান বলা হয়। আরেকবার বলি, দুটি বিন্দু আধানের মধ্যে আধানকে পরস্পর 1 সেন্টিমিটার দূরে রেখে তাদের মধ্যে এক ডাইন বল প্রয়োগ করা হলে ওই বিন্দু আধান দ্বয়কে বলা হয় এক ইএসইউ আধান। 2 নম্বর, এসআই পদ্ধতিতে আমরা 2 নম্বর যেটা পড়ব, এসআই পদ্ধতিতে এক আধান সংজ্ঞা এর সংজ্ঞা আমরা জানি কি এফ সমান 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই Q1 Q2 বাই R স্কোয়ার। অর্থাৎ এখনও আমরা যেটা পাবো Q1 সমান Q2 সমান Q, R সমান 1 মিটার এবং F সমান যদি 9 × 10⁻9 নিউটন হয়, তাহলে ইন দ্যাট কেস Q সমান +−1 কুলম্ব। অর্থাৎ শূন্যস্থানে সমপ্রকৃতির ও সমমানের দুই বিন্দু আধান পরস্পর 1 মিটার দূরত্বে ব্যবধানে রাখলে তাদের মধ্যে যদি 9 × 10⁻9 নিউটন বল ক্রিয়াশীল হয়, তবে
ওই বিন্দু আধানকে 1 কুলম্ব আধান বলা হয়। তাহলে দুটি সমপ্রকৃতির ও সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বের ব্যবধানে রেখে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে ওই বিন্দু আধানকে 1 কুলম্ব আধান বলা হয়। এটি ছিল আমাদের এসআই পদ্ধতিতে আধানের সংজ্ঞা। এবং উল্লেখ্য এখান থেকে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আধানের সিজিএস এবং এসআই এককের মধ্যে যদি সম্পর্ক বলে, তাহলে মনে রাখতে হবে 1 কুলম্ব = 3 × 10⁹ ESU। এই পয়েন্টটি ভালো করে মনে রাখতে হবে। এটা কি আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। এটা কি আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। এবারে আমরা চলে যাব নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। আই হোপ তোমরা সবাই খাতায় নোট ডাউন করছো বা রিভিশন করে নিচ্ছ বা বইয়ে দাগ দিয়ে নিচ্ছ। এটা তোমাদের রিভিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার হতে যাচ্ছে। তাহলে আমরা যাব নেক্সট লেকচার কনসেপ্টে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র ক্ষেত্র মানে কি? তার এরিয়া। একটি আধানকে রাখলে, একটি আধানকে কোনো স্থানে রাখলে তার চারপাশে এমন একটা ক্ষেত্র তৈরি হয় যেখানে অন্য কোনো একটি আধানকে রাখলে তার মধ্যে যে তড়িৎ বল অনুভব হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি? কোনো একটি আধানকে কোনো স্থানে রাখলে তার চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি হয় যে ওই ক্ষেত্রের মধ্যে যে কোনো আধানকে রাখলে তার উপর একটা তড়িৎ বল অনুভূত হয়। সেই অঞ্চলটাকে আমরা কি বলছি? সেই অঞ্চলটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। সেই অঞ্চলটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। সেই অঞ্চলটিকে আমরা বলি কি? তড়িৎ ক্ষেত্র। এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। কি? তড়িৎ বিভব। না, আমাদের ধরা যাক এখানে কিউ একটা আধান রয়েছে, তার একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র রয়েছে। বলছে কি না, অসীম দূরত্ব থেকে অর্থাৎ ইনফাইনাইট এরিয়া থেকে একটা একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে ইউনিট আধানকে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হচ্ছে গিয়ে ওই বিন্দু তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রটা কি না, অসীম দূরত্ব থেকে একক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ধরা যাক অসীম দূরত্ব থেকে কিউ একটা পরিমাণ আধান, যাকে আনতে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু আনতে ডাব্লু কার্য করা হয়। তাহলে একক আধানকে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রে আনতে কত কার্য করতে হবে? W/Q। অর্থাৎ তড়িৎ বিভব ভি সমান হচ্ছে গিয়ে W/Q, অর্থাৎ কৃতকার্য বাই আধান। এটাই আমাদের তড়িৎ বিভব, কৃতকার্য বাই আধান। এই তড়িৎ বিভব থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট তথ্য, সেটা হচ্ছে গিয়ে এর একক হলো ভোল্ট। এর একক কি? ভোল্ট। এবং এর মাত্রাটা মনে রাখতে হবে। মাত্রা কেমন হবে? মাত্রাটাই আমি পরে আসবো। মাত্রায় আমি কি আসবো? পরে আসবো, কারণ আধানের মাত্রা আমরা এখনও বের করিনি। তাহলে এর একক কি? এর একক হচ্ছে ভোল্ট। কোনো তড়িতায় বস্তুর বিভব বলতে এক তড়িৎ অবস্থা দ্বারা বোঝা যায় বস্তুটি অন্য কোনো বস্তুতে তড়িৎ দেবে নাকি কোনো বস্তু থেকে তড়িৎ নেবে।
তড়িৎ বিভবের আরেকটি কনসেপ্ট আমরা যেটা বলতে পারি যে এমন এক তড়িৎ অবস্থা যেখানে একটা বস্তু অন্য একটা বস্তুকে তড়িৎ দেবে না অন্য বস্তু থেকে তড়িৎ নেবে, সেই অবস্থাকে বোঝায়। এই তড়িৎ বিভব দু প্রকারের হয়, একটা হচ্ছে গিয়ে হয় উচ্চ বিভব, একটা হয় কি উচ্চ বিভব, আর একটা হয় নিম্ন বিভব। একটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। উচ্চ বিভব কখন হবে না, কোনো একটা স্থানে যদি প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকে সেই ক্ষেত্রে উচ্চ বিভব তৈরি হয়। কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চ বিভব তৈরি হয়। আর কোনো একটা ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান উপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রটিকে আমরা বলবো নিম্ন বিভব। তড়িৎ বিভবের আরেকটা একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, এবং এটা মাথায় রাখতে হবে এই পয়েন্টটি যে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। এরপরে আমরা একটা জিনিস এখানে পড়ব, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে আর্থ পৃথিবী, আমরা যে পৃথিবী বলছি, এই পৃথিবীর বিভবকে হচ্ছে গিয়ে 0 ধরা হয়। কেন? হোয়াই দ্য potential of earth is 0? পৃথিবীকে একটা বিশাল বড় পরিবাহী ধরা হয়, এবং এখান থেকে যদি কোনো আধানকে দেওয়া হয়, আমরা একটু আগেই বলেছিলাম বিভব কি এমন একটা তড়িৎ অবস্থা যেখানে একটি বস্তু অন্য একটি বস্তুকে কত পরিমাণ আধান দেয় বা কত পরিমাণ আধান নেয় সেই পরিমাণকেও বোঝায় বিভব। পৃথিবী এতই বড় একটা পরিবাহী, এখান থেকে কোনো আধান দিলে বা আধান নিলে তার মোট যে বিভব সেটা অপরিবর্তিত থাকে, তাই জন্য এর বিভব হচ্ছে গিয়ে 0 ধরা হয়। অর্থাৎ পৃথিবী সমুদ্রের মতো, সমুদ্র থেকে তুমি এক বালতি জল নাও আর এক গামলা জল নাও, তাতে জলের পরিমাণের সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাহলে সিজিএস একক আমরা বললাম স্ট্যাট ভোল্ট, এসআই একক হচ্ছে কি ভোল্ট, এবং এদের দুজনের মধ্যে আমরা সম্পর্কটা দেখে নিলাম। এরপরে একটা কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। না একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই তড়িৎ বিন্দু দুটির বিভব পার্থক্য। একটা ধনাত্মক আধানকে, ধরা যাক তড়িৎ ক্ষেত্রে একটা এ বিন্দু আছে, একটা বি বিন্দু আছে। এ বিন্দুর বিভব হচ্ছে গিয়ে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে গিয়ে ভি বি। একটা ধনাত্মক আধান কিউকে হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বলছে কি ধনাত্মক আধানকে নিয়ে যেতে এতে কার্য করা হয় ডব্লিউ এ বি। তাহলে তার বিভব পার্থক্য কী হবে? বিভব পার্থক্য হবে ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে গিয়ে ডব্লিউ এ বি বাই কিউ। অর্থাৎ উচ্চ বিভব ও নিম্ন বিভবের যে পার্থক্য সেটাও হচ্ছে গিয়ে এক প্রকারের বিভব পার্থক্য, এবং একটা কিউ আধানকে হচ্ছে গিয়ে একটা একক আধানকে নিয়ে যেতে হচ্ছে যে পরিমাণ কার্য করা হয় এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, সেটাই হচ্ছে তার বিভব পার্থক্য। এর একক হচ্ছে গিয়ে বিভবের এককের সঙ্গে সমান। এরপরে আমরা প্রায় 25 মিনিট পড়ে ফেলেছি। আমরা এরপরে যেটা পড়ব তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎস বা তড়িৎ কোষের কাজ। তড়িৎ কোষ সম্পর্কে হচ্ছে কি আমরা পড়ব। তাহলে তড়িৎ কোষের কাজ কি? তড়িৎ কোষের কাজ হলো গিয়ে, এর কাজ হচ্ছে কোনো তড়িৎ বর্তনীতে
দুই প্রান্তের বিভব প্রভেদকে স্থায়ী করা। দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদকে হচ্ছে গিয়ে স্থায়ী করা হচ্ছে গিয়ে এই আমাদের তড়িৎ বর্তনীর কাজ। কোনো তড়িৎ কোষে দুই প্রান্তের বিভব প্রভেদকে স্থায়ী করাই হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ বর্তনীর কাজ। এবং এই যে তড়িৎ কোষ হচ্ছে গিয়ে কার্যকর কতক্ষণ থাকবে? যতক্ষণ না দুই প্রান্তের বিভব প্রভেদ স্থায়ী হচ্ছে। এরপরে আমাদের যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তড়িৎ কোষ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি না, তড়িৎ কোষ হচ্ছে গিয়ে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভেতরে একক ধনাত্মক আধান থেকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে, তাহলে আমাদের তড়িৎচালক বল না একটা ব্যাটারির সাথে, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ মেরুর সাথে হচ্ছে কোনো একটা তারকে এইভাবে বাল্বের সাথে যুক্ত করে দিলে তাহলে আমাদের দেখতে পাবো কি না, এখানে দেখতে পাবো কি যে ধনাত্মক চার্জগুলো হচ্ছে গিয়ে ফ্লো করে দিয়ে ঋণাত্মক চার্জের দিকে যায়। এই সময় এই যে ধনাত্মক চার্জ যখন ঋণাত্মক মেরুর কাছে এসে পৌঁছায় ব্যাটারি, এই ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে নিয়ে যেতে ধনাত্মক এই আধানের উপরে যে পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভিতরে এটা একটা তড়িৎ কোষ, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভেতরে কি বললাম, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভেতরে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হচ্ছে তড়িৎচালক। কোনো একটি তড়িৎ কোষে মুক্ত বর্তনীতে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। এবং এই তড়িৎচালক বলের একক হচ্ছে কি আমাদের ভোল্ট। এই তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। তড়িৎচালক বলের একক ভোল্ট। ক্লিয়ার? কি বললাম? কোনো মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের ভেতরে একক ধনাত্মক আধানকে ব্যাটারির ওই তড়িৎ কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যকে বলা হচ্ছে কি তার তড়িৎচালক বল। সেই কার্যকে আমরা কি বলছি? সেই কার্যকে আমরা বলছি তার তড়িৎচালক বল, যার একক হচ্ছে গিয়ে কি ভোল্ট। যার একক হচ্ছে গিয়ে আমাদের কি ভোল্ট। আই হোপ এতটা ক্লিয়ার। না, তড়িৎচালক বলের উৎস হলো এমন এই তড়িৎচালক বলের যে উৎস, এই তড়িৎচালক বলের যে উৎস সেটা এমন একটা ব্যবস্থা যেখানে যে কোনো শক্তি, এনি শক্তি, সেটা হচ্ছে গিয়ে তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে কোনো শক্তি কোথায় রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে কোনো শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে কোনো শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন রয়েছে ডায়নামো, তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ ইত্যাদি। এই যে তড়িৎচালক বল, এটাকে ভোল্ট না লিখে জুল পার কুলম্ব আমরা লিখতে পারি, কারণ কার্য বাই আধান, কার্যের এক্সা একক জুল, আধানের এসে একক কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব লেখা যেতে পারে। তাহলে আমাদের যদি প্রশ্ন বলে যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে আমরা বলবো যে 1 কুলম্ব তড়িতাদানকে তড়িৎ কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে 10
জুল কার্য করতে হয়, 10 জুল কার্য করতে হয়। প্রশ্ন তোমাদের পড়বে যে তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, এটা এক্সপ্লেন করো। কি প্রশ্ন দেবে? প্রশ্ন দেবে তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, ব্যাখ্যা করো। তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, ব্যাখ্যা করো। না, তড়িৎচালক বল অ্যাকচুয়ালি কি, যে একটা আধানকে, একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ তড়িৎ কোষ থেকে প্রাপ্ত শক্তিই হচ্ছে কি তড়িৎচালক বল। তাহলে এর নামে যতই বল থাকুক, এটা তো এক প্রকার শক্তি, এটা বল নয়। এইটাই হচ্ছে কি তার ব্যাখ্যা। এরপরে আমাদের তড়িৎ কোষ হচ্ছে কি এমন একটা ব্যবস্থা, এটি এমন একটি ব্যবস্থা যেখানে যন্ত্রাংশ ব্যবহার না করে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে যন্ত্রাংশ ব্যবহার না করে রাসায়নিক শক্তিকে ডিরেক্ট তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সেই ব্যবস্থাকেই আমরা বলছি কি তড়িৎ কোষ। সেই ব্যবস্থাকে আমরা কি বলছি? তড়িৎ কোষ। এটা তার এক্সাম্পল। এরপরে আমরা দুটো বল পড়লাম, এটা তড়িৎচালক বল, একটা বিভব প্রভেদ। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। প্রশ্ন পড়ে যে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ আর তড়িৎচালক বল, এদের মধ্যে পার্থক্য। তাহলে বিভব প্রভেদ কি? বিভব প্রভেদ হচ্ছে বদ্ধ বর্তনীতে তড়িৎোৎসের দুই প্রান্তের মধ্যে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভবের পার্থক্য, তাকেই বলা হচ্ছে বিভব প্রভেদ। আর মুক্ত বর্তনীতে একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরণ, সেটা হচ্ছে তড়িৎচালক বল। বিভব প্রভেদ হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, it is the result of electromotive force, তড়িৎচালক বলের ফল। whereas আমাদের তড়িৎচালক বল কি? তড়িৎচালক বল হলো গিয়ে বিভব প্রভেদের কারণ। বিভব প্রভেদ মেজার করা হয়, এটা মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে। বিভব প্রভেদ মাপা হয় কার সাহায্যে? ভোল্টমিটারের সাহায্যে। তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটারের সাহায্যে। পোটেনশিওমিটারের সাহায্যে ইট ইজ মেজার্ড, এটাকে মাপা হয় পোটেনশিওমিটারের মাধ্যমে। এর পরের কনসেপ্ট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। যেহেতু এটা ওয়ান শট ভিডিওতে একটু স্পিড থাকবে, বাট কমপ্লিট কনসেপ্ট আমরা এখানে রিভিশন করে যাব। তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে
কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের যে প্রবাহ তাকেই বলা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। কোনো পরিবাহীর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তড়িৎ আধানের যে প্রবাহ তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি তাহলে? একটা পরিবাহীর মধ্যে দিয়ে আধানের যে প্রবাহ সেটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। এবং এখানে যেটা রয়েছে নেক্সট সেটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। কি তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? না, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িতাধানের পরিমাণকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। ধরি টি সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে হচ্ছে গিয়ে আধান প্রবাহের মান হচ্ছে গিয়ে কিউ বাই টি। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে গিয়ে কিউ বাই টি। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে গিয়ে কিউ বাই টি, অর্থাৎ আধান বাই সময়। বা এখান থেকে আমরা বলতে পারবো আধান সমান হচ্ছে গিয়ে আই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত সময়। তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত সময়। নেক্সট যেটা তড়িৎ প্রবাহ মাত্রার একক, এর একক হচ্ছে গিয়ে আমরা যেটা বলবো সেই এককটা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার, এসআই ইউনিট। আমরা ক্লাস 9-এর চ্যাপ্টারে হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার ইউনিটটা সম্পর্কে যেটা মৌলিকে ছিল পড়েছিলাম। অর্থাৎ কোনো পরিবাহীর 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহটাকে বলা হচ্ছে প্রবাহ থেকে 1 অ্যাম্পিয়ার। এবং সিজিএসে হচ্ছে গিয়ে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এবং এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে এর দুজনের মধ্যে সম্পর্ক। এবারে এই যে তড়িৎ প্রবাহ আমরা পড়লাম, তড়িৎ প্রবাহ অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে আধানের প্রবাহ, সেই তাকে বলেছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্টে ডিসি, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি। অর্থাৎ যদি সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের অভিমুখ একই থাকে তাহলে তাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, এবং সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ বা এসি। তাকে বলা হয় কি পরিবর্তী প্রবাহ বা এসি। সময়ের সঙ্গে সঙ্গে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয় তাকে বলা হয় কি অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। আর সময়ের সঙ্গে সঙ্গে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ একই থাকে তাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। আশা করছি তোমরা যে ইম্পর্টেন্ট সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো নোট ডাউন করে নিচ্ছ। এরপরে এখানে আমরা যেটা পড়ব পরবর্তী অংশ সেটা হচ্ছে গিয়ে ওহমের সূত্র। ওহমের সূত্র যেটা বলছে সেটা হচ্ছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ধরলাম এইটি একটা পরিবাহী, যার এই প্রান্তের বিভব ভি এ এবং এই প্রান্তের বিভব ভিবি এবং ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ তড়িৎ প্রবাহটা হবে আই এ থেকে বি এর দিকে আই যাচ্ছে। তাহলে এখানে বিভব পার্থক্যটা কত দাঁড়াবে ভি এ মাইনাস ভিবি, যেটা বলছে কিনা তার তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক। বা আমরা কি বলবো যে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা যেটা বললাম ভি এ মাইনাস ভিবি ইজ প্রপোর্শনাল টু আই, বা এটাকে যদি আমরা লিখি ভি ইজ প্রপোর্শনাল টু আই,
বা ভি সমান একটা ধ্রুবক আছে আর আই। এই আরটাকে আমরা যেটা বলি, এই আরটাকে বলা হয় পরিবাহীর রোধ। এই আরটাকে কী বলা হয়? পরিবাহীর রোধ। এই আরকে বলা হয় কি? পরিবাহীর রোধ। এটা হচ্ছে কি আমাদের ওহমের সূত্র। তাহলে এই রোধটা কি? রোধটা হচ্ছে কি এমন একটা ধর্ম, রোধটা হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। রোধ হচ্ছে কি এমন একটা ধর্ম যেই ধর্মের জন্য পরিবাহী তার মধ্যের তড়িৎ প্রবাহকে বাধা দেয়। রোধ হচ্ছে কি এমন এক প্রকার ধর্ম যার জন্য পরিবাহী তার মধ্যবর্তী প্রবাহকে বাধা দেয়। এবং এই রোধ সমান হচ্ছে কি আমি আর সমানকে লিখতে পারি V/I, যেটা হচ্ছে কি আমাদের ধ্রুবক হয় এবং এর একক হয় হচ্ছে কি ওহম বা ওম। এর একক হচ্ছে কি ওম। এটাই এর ব্যবহারিক ও এসআই একক। এই পরিবাহীর রোধ লেখচিত্রের সাহায্যে যদি আমরা ভি বনাম আইকে প্লট করি, যেখানে আমরা ভিকে যদি এক্স অক্ষ বরাবর এবং আইকে যদি ওয়াই অক্ষ বরাবর ওহমের সূত্রে প্লট করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। এটা কি হবে? এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা আমরা দেখতে পাবো। মূল বিন্দুগামী সরল রেখা আমরা দেখতে পাবো। এরপরে পরিবাহীর এই যে রোধ আমরা যেটা বলছি, রোধ যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে, এই রোধ কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি রোধ নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য এর সমানুপাতিক। অপরিবর্তিত ক্ষেত্রফল নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহী রোধ হচ্ছে গিয়ে তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আর সমান হয় আর ভেরিজাজ হয় L/A, বা আর সমান হচ্ছে কি আমরা এটা লিখতে পারবো, আর সমান আমরা এখানে লিখতে পারবো রো L/A। আর সমান আমরা লিখতে পারবো রো L/A, যেখানে এই রোটাকে বলা হয় কি তার রোধাঙ্ক। এই রোটাকে কি বলা হয়? ওই পরিবাহীর রোধাঙ্ক। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। যদি আমরা বলি L সমান 1, A সমান 1, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি? আমরা এখানে দেখতে পাবো আর সমান রো, অর্থাৎ একক নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদে কোনো পরিবাহীর রোধকেই তার রোধাঙ্ক বলে। এই রোধাঙ্কের একক কী হবে? রোধাঙ্কের একক হবে ওম পার মিটার। পরিবাহিতা আরেকটা কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের পরিবাহিতা। কি পরিবাহিতা? কি পরিবাহিতা সমান হচ্ছে কি 1/রোধ, যার একক হচ্ছে কি মো বা রো ইনভার্স। অর্থাৎ কোনো পরিবাহীর রোধের অনন্যকেই বলা হচ্ছে তার পরিবাহিতা, কোনো পরিবাহীর রোধের অনন্যকে বলা হচ্ছে তার পরিবাহিতা। ভেবেছিলাম আজকে কমপ্লিট ওয়ান শর্ট ভিডিও লেকচার দেব, কিন্তু আমার ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে আজকের জন্য এতটাই। পরের দিনে আমরা এই চ্যাপ্টারটা এরপর থেকে আমরা শুরু করব। ওকে, ততক্ষণ তোমরা এটা ভালো করে রিভাইজ করে নাও এবং এই কনসেপ্ট, এই আমাদের আর প্রপোর্শনাল টু এল এবং আর প্রপোর্শনাল টু এ থেকে অনেক ছোট প্রশ্ন আসে, সেগুলো আমরা পরের লেকচারে ডিসকাস করে নেব
এবং এই কনসেপ্টটা তোমরা ভালো করে একবার রিভিশন নিয়ে নাও। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।